নোভেলটির অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের 11তম ক্লাসে হাজির হতে পেরেছি। যা তোমরা পূর্বে 10টি ক্লাস করনি, অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে এই ক্লাসে হাজির হবা, কেননা এর পূর্বের ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জন্য ছিল। চলো আমরা আমাদের আলোচনা প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় কন্ডিশনাল সেন্টেন্স। তার আগে আবারও মনে করে দিচ্ছি যে এই কোর্সটির মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় যেখানে অ্যাডমিশন টেস্ট দাও না কেন সেখানে ইংরেজির প্রস্তুতি তুমি ঢাবি, রাবি, জাবি, চবি, কুচ্চ কিংবা মেডিকেল, সেই সাথে নার্সিং এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য 100% হয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে যে বলে রাখো যে মেডিকেলের জন্য আরো কি ইংরেজি টপিক পড়তে হবে, আমি বলবো জাস্ট আর দুটো টপিক, যতগুলো টপিক আমি শেষ করেছি তারপরে আর দুটো টপিক পড়লে তোমার মেডিকেলের ইনশাল্লাহ ধারণা তুমি পেয়ে যাবে এবং আর লাগবে না। তবে মেডিকেল নিয়ে অন্য আরেকটি ভিডিওতে সংক্ষেপে তোমাকে আমি বোঝাবো। চলো আমাদের মূল আলোচনা প্রবেশ করার আগে আমরা রুটিনটা দেখে নেই। আমাদের রুটিন অনুযায়ী 11তম লেকচার আজকে কন্ডিশনাল সেন্টেন্স আলোচ্য বিষয়, এবং তোমাদের জন্য পরে দেওয়া থাকবে যে গ্রুপ ভার্ব। অবশ্যই গ্রুপ ভার্ব তোমরা পড়ে নেবা। এবং এই পূর্বে কোন 10টি ক্লাস নিয়েছিলাম, কি কি পড়া ছিল, জাস্ট তুমি চাইলে দেখে নিতে পারো। চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তযুক্ত সেন্টেন্স। এবং তুমি কন্ডিশনাল সেন্টেন্সকে কি হচ্ছে ইফ এবং আনলেস, ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সকে কি বলা হয়, কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তবে মাঝে মাঝে আবার হ্যাডকেও আমরা দেখতে পাই। কি দেখতে পাই? মাঝে মাঝে আমরা হ্যাডকেও দেখতে পাই। প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে জাস্ট একটু বেসিক ধারণা দিই, কিভাবে গঠন হয়, কিভাবে একটু অ্যাডভান্স লেভেলে চিনবা বা জানবা, সেইটুকু ধারণা দেওয়ার পরে আমি মূল আলোচনায় অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিভাবে গঠন হয়, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে এবং অ্যাডমিশন টেস্টে কিভাবে আসবে সেগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। দেখো, ইফ, আনলেস এবং হ্যাড এই শব্দগুলো দ্বারা কি হয়, কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। জাস্ট এর মাধ্যমে তুমি ধারণা নিতে পারো যে কন্ডিশনাল সেন্টেন্স গঠন হতে গেলে কি লাগবে, ইফ থাকবে, কোন সেন্টেন্সের শুরুতে ইফ থাকবে, অথবা আনলেস থাকবে, অথবা হ্যাড থাকবে। এই তিনটি সেন্টেন্স বা এই যেখানে দেখতে পাবা যে সেন্টেন্সে, তাহলে মনে করে নেবা যে সেই সেন্টেন্সটি কি হবে, সেই সেন্টেন্সটি কন্ডিশনাল সেন্টেন্স হবে। আবারও বলছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এইগুলো যদি না বোঝো কন্ডিশনাল সেন্টেন্স তুমি বুঝবা না। যে কোন সেন্টেন্সে ইফ, আনলেস এবং হ্যাড যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সকে কি করবা, সেই সেন্টেন্সকে ধরে নেবা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আর যে কোনো ক্ষেত্রে যে হ্যাড এবং আনলেস না থাকে তবে ইফ থাকবে, যে ইফ সমান কি থাকবে, সরি ইফ হচ্ছে আমাদের কন্ডিশনার, যে ইফ অলওয়েজ থাকবে, ইফ ছাড়া কোনো কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে না। এবং ইফ যখন থাকবে না তখন হয়তো বা আনলেস থাকবে অথবা কি থাকবে, হ্যাড থাকবে। এরপর লক্ষ্য করো যে কোনো কন্ডিশনাল সেন্টেন্সে যদি ওয়ার থাকে, কি থাকে, কোনো সেন্টেন্সে অর্থাৎ কোনো কন্ডিশনাল সেন্টেন্সে যদি তোমার ওয়ার থাকে তাহলে তাকে কন্ডিশনার বলবা। কি বলবা? তাকে সেকেন্ড কন্ডিশনার বলবা। আবারও বলছি, কোনো কন্ডিশনাল সেন্টেন্সে যদি ওয়ার থাকে তাহলে কি বলবা, তাহলে তাকে সেকেন্ড কন্ডিশনার বলবা। আর হ্যাড যদি থাকে, কোনো কন্ডিশনাল সেন্টেন্স যদি হ্যাড থাকে তাহলে সেটা কি হতে পারে, সেটা আমাদের হতে পারে সেকেন্ড কন্ডিশনারও হতে পারে অথবা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সও হতে পারে। আবারও মনে করে দিচ্ছি, হ্যাড থাকলে সেটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সও হতে পারে অথবা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সও হতে পারে। তবে আমরা একটু পরে দেখব কখন সেকেন্ড কন্ডিশনার হবে আর কখন থার্ড কন্ডিশনার হবে, এটা আমরা একটু পর দেখব। এরপরে লক্ষ্য করো, সেটা হচ্ছে আনলেস থাকলে নেগেটিভ কন্ডিশনার হবে। কি থাকবে, যুগ কখনো যদি আনলেস যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটি কি হবে, নেগেটিভ কন্ডিশনার হবে, সেটি পজিটিভ কন্ডিশনার সেন্টেন্স হবে না। এরপরে লক্ষ্য করো, এরপর হচ্ছে কন্ডিশনার মানেই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সের আলোচনায় তুমি বুঝতে পারবে যে কমপ্লেক্স সেন্টেন্স কি, কাকে বলে, কত প্রকার, সবগুলো আমরা তোমাদেরকে আলোচনা করব। অথবা
তুমি চাইলে সেন্টেন্সে গঠনের উপর ভিত্তি করে যে সেন্টেন্সটির 3 প্রকার সেটা তুমি চাইলে দেখে নিতে পারো, অথবা যখন আমাদের আলোচ্য বিষয় আসবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সেগুলো আমরা দেখব। এরপর লক্ষ্য করো কন্ডিশনাল সেন্টেন্সে 2টি ক্লজ থাকে, এটা যদি নাও জানো তবে অ্যান্সার করতে পারবে, তবু জেনে রাখো একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। কি থাকবে? 2টি ক্লজ থাকবে, কারণ আমি ক্লজের ক্লাস তোমাদেরকে নিইনি, হয়তোবা এই ক্লজ নিয়ে তুমি দ্বিধার মধ্যে পড়ে যেতে পারো যে ক্লজ কাকে বলে, আবার এটা কি রকম, কত প্রকার, এটা কিভাবে আইডেন্টিফাই করবে, এটা পরবর্তী ক্লাস অর্থাৎ তুমি যে আমাদের রুটিনের দিকে লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা। আমি জাস্ট এখন শুধু তোমাকে ক্লোজের কি দেব একটু ধারণা দিতে পারি, বা নামটা বলে রাখতে পারি যে ক্লোজ নামক কোন একটা টপিক রয়েছে, যে টপিকটা কার সঙ্গে রিলেটেড, সেই টপিকটা আবার হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের সঙ্গে রিলেটেড। যে কন্ডিশনাল সেন্টেন্সে 2টি ক্লোজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লোজ আর অপরটি হচ্ছে মেইন ক্লোজ। যখন আমি ক্লোজের ক্লাস নেব তখন যেন নামটি অপরিচিত না হয় তোমার কাছে, যে তখন মনে করবে না আমি তো কন্ডিশনাল সেন্টেন্সে ক্লোজ নাম কোন একটা টপিক রয়েছে আমি জেনেছি, সো তখন তোমার কাছে সেই বিষয়টি ইজি হয়ে যাবে। জাস্ট এইটুকু ছিল আমাদের মৌলিক আলোচনা। এরপর লক্ষ্য করো যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট 4 প্রকার। এক হচ্ছে জিরো কন্ডিশনার, ফার্স্ট কন্ডিশনার, থার্ড কন্ডিশনার। কি? জিরো কন্ডিশনার, ফার্স্ট কন্ডিশনার, সেকেন্ড কন্ডিশনার এবং থার্ড কন্ডিশনার সেন্টেন্স। সো কন্ডিশনার মোট হচ্ছে 4 প্রকার। আর এরকম তোমার কাছে একটি কোশ্চেন আসতে পারে, জাস্ট ওয়েট করো, আমি যে এখানে তোমাকে একটা টেস্ট দেই, আশা করি তুমি আনসার করতে পারবে যে কন্ডিশনাল সেন্টেন্স ইজ এখন আমি এখানে অপশনে দিলাম এটা কি তোমাদেরকে 2 কাইন্ডস, KIN টেস্ট 2 কাইন্ডস অথবা 4 কাইন্ডস, অথবা কি দিলাম 4 কাইন্ডস। এখন তুমি আনসার করবা যে এটা কত প্রকার, যে কন্ডিশনাল সেন্টেন্স হয় 2 প্রকার অথবা 4 প্রকার, কত প্রকার। অবশ্যই তুমি এটার আনসার করতে পারবে। আর তুমি পরীক্ষা দিতা তাহলে হয়তো বা এই এক্সাম্পলটা বা এই কোশ্চেনটা তুমি কমন পেয়ে যেতে ইনশাআল্লাহ, যে কন্ডিশনাল সেন্টেন্সের এই কোশ্চেনটা হয়তো বা তুমি কমন পেয়ে যেতাম। তাহলে কি জানলাম যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, তার মধ্যে জিরো কন্ডিশনার, ফার্স্ট কন্ডিশনার, সেকেন্ড কন্ডিশনার এবং থার্ড কন্ডিশনার। অবশ্যই লক্ষ্য করে এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 4টি কন্ডিশনার। আর যতগুলো এখন আলোচনা করলাম এগুলো হচ্ছে আমাদের বেসিক আলোচনা। জিরো কন্ডিশনারটা আমি খুব বেশি তোমাকে পড়াবো না, কেন এটি তুমি চাইলে বুঝতে পারবে, অথবা এটি এইটুকু ধরে নিতে পারো যে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে এখান থেকে খুব কম কোশ্চেন এসেছে, বা 5-6 বছরে এখান থেকে কোশ্চেন আসেনি, যে জিরো কন্ডিশনার থেকে 5-6 বছর কোনো কোশ্চেনে আসেনি। তাহলে এটা পড়ে তো আর সেরকম কোনো লাভ। আর জিরো কন্ডিশনারটা মূলত কি, সেটা হচ্ছে স্বাভাবিক সত্য হতে হবে, অথবা বৈজ্ঞানিক সত্য হতে পারে, অথবা চিরন্তন সত্য। যেগুলো হচ্ছে চিরন্তন সত্য, স্বাভাবিক সত্য এবং বৈজ্ঞানিক সত্য, সেই কন্ডিশনার গুলো জিরো কন্ডিশনার। যেমন যে কন্ডিশনার আমরা জানি ইফ প্রথমেই থাকবে, কি থাকবে? ইফ থাকবে। এবং জিরো কন্ডিশনার গঠনটা কিন্তু আমি তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনার পরে অর্থাৎ ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং এরপরে একটি কমা থাকবে, এরপরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে কিন্তু আর অন্য কিছু হবে না, জাস্ট কি করবা, এখানে কমা দেখবা। আমি যদি বলি ইফ ইট, জাস্ট একটু ওয়েট করো, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, যে ইফ ইট ইজ সাম, কি গ্রীষ্মকাল বা ইয়া হয় গরমকাল, সো কি হবে? ইট ফিলস হট, এটা কি, এটা হবে গরম অনুভব হবে। যে ইহা যেহেতু এখন কি কাল, গরমকাল,
তাহলে এখন কি হবে, তোমার গরম অনুভব হবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। এখানে বাংলা মিনিংটা একটু ভুল রয়েছে এখানে। হ্যাঁ, লক্ষ্য করো যে ইহা কি কাল, ইহা হচ্ছে গ্রীষ্মকাল আসলে গরম লাগে, বা ইহা হয় গরমকাল, বা ইহা হয় গরম। সো ইট কি, ইহার সময় কি লাগে, গরম অনুভব হয়, যে গরম অনুভব হয়। এটা কি, এটা হচ্ছে চিরন্তন সত্য একটি বাক্য। এটা কি, এটা হচ্ছে চিরন্তন সত্য একটি বাক্য। আশা করি বোঝাতে পেরেছি। যেমন ইট ইজ উইন্টার, এটা কি, এটা হচ্ছে উইন্টার বা এটা হচ্ছে শীতকাল। ইট ফিল কুল, যে ইহার কি হয়, অনুভব হয় হচ্ছে ঠান্ডা অনুভব হয়। সো শীতকাল আসলে ঠান্ডা লাগে। চিরন্তন সত্য। সো এই চিরন্তন সত্য বাক্যগুলোকে কি বলা হয়, জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর এর গঠনটা কি, এর গঠন হচ্ছে প্রথমে ইফ থাকবে, এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এরপর হচ্ছে কমা থাকবে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লক্ষ্য করো ইফ এর পরে যে সেন্টেন্সটি রয়েছে, ইফ এর পর যে সেন্টেন্সটি রয়েছে, এই অংশটুকু হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপর কমার পরের অংশটুকু দেখো, এটিও কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেই ভার্বটা হবে কি, ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম। সেটা কি হবে, সেটা হবে ভার্বের বেস ফর্ম। এখানে ইজ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে ফিলস, এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। আর এখানে এস বাই এ যুক্ত হলো হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি রুলস অনুসারে। ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে অবশ্যই জানবো। আর এটা জাস্ট একটু দেখে নেবা তুমি কোন জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা। আমরা চলে যাচ্ছি ফার্স্ট কন্ডিশনার। ফার্স্ট কন্ডিশনার খুব ইজি, আর এখান থেকেই হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন আসে। এরপরে আসে সেকেন্ড কন্ডিশনার, এবং সর্বশেষ সব থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে। লক্ষ্য করো, যখন তোমাদের কি হবে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে, তার আগে এইটুকুর দিকে লক্ষ্য করবা। সবসময় কি করবা, এই কমার দিকে লক্ষ্য করবা, যে কি হবে যখন কমা থাকবে। কিন্তু সব কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকবে, সব কন্ডিশনাল সেন্টেন্সে কমা থাকবে। যে ইফ যখন থাকবে, ফার্স্ট কন্ডিশনার কি থাকবে, ইফ দেখে তুমি বুঝবা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনার অথবা জিরো কন্ডিশনার। তবে এখানে মূল যে বিষয়টি বা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এরপর কমা থাকবে, এরপর ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যে আবারও লক্ষ্য করো, ফার্স্ট কন্ডিশনে কি হবে, ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, তারপর কমা থাকবে, এবং সর্বশেষ কি থাকবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে সেটি, অর্থাৎ শ্যাল, উইল অথবা এরপর ভার্বের বেস ফর্ম। এখানে মূল বিষয় যেটি, সেটা হচ্ছে আয়ের সঙ্গে শ্যাল বসে, এবং অন্য বাকি সকল ক্ষেত্রে কি বসে, উইল বসে। তবে মডার্ন গ্রামার অনুসারে সবার সঙ্গে, আবারও বলছি, মডার্ন গ্রামার অনুসারে সবার সঙ্গে উইল বসতে পারে, এটা মাথায় রাখো। এরপরে কি, ভার্বের বেস ফর্ম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটি নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে কমার পর পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ শ্যাল, উইল, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। লক্ষ্য করো, আমি যে এক্সাম্পল গুলো তোমাকে দেই, তাহলে বুঝতে পারবে। দেখি, ইফ অ্যালেক্স আস্কস মি, ইফ অ্যালেক্স আস্কস মি। আর ইফ দেখে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এটা কি, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। সো এরপর কি হয়েছে, অ্যালেক্স, এটা হচ্ছে সাবজেক্ট, আস্কস মি, আর এটা আস্কস এর সঙ্গে এ যুক্ত হয়েছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়। সো এরপরে অবজেক্ট, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর যারা তোমরা টেন্স চেনো না, এখন যদি বলো ভাই টেন্স কি, আমি খুবই মনক্ষুণ্ণ হব তোমাদের প্রতি। আর যদি না জেনে থাকো, অবশ্যই টেন্স অবশ্যই জেনে এই ক্লাসগুলো করবে। সো এরপরে কি হচ্ছে, আই উইল ইমেল দ্য ডকুমেন্ট, যে
অ্যালেক্স যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি করব, আই উইল ইমেল, যে আমি ইমেল করব দ্য ডকুমেন্ট, নথিগুলো। সো এখানে কি লক্ষ্য করে সাবজেক্টের পরে কি হচ্ছে, উইল বসেছে। কি বসেছে, উইল বসেছে। আর এখানে কিন্তু আমরা চাইলে শ্যালকেও নিতে পারতাম। কি করতে পারতাম, শ্যালকেও নিতে পারতাম। লক্ষ্য করো, যে কোনো একটি নিলেই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে টেস্ট দেব, আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। কি করবে, আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে। যে আমি যদি একটি কোশ্চেন দেই, ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার, if you paint that picture well, যদি তুমি ভালো পিকচার কি করো, অঙ্কন করো, এরপরে দিয়ে কি করব, fill in the gap দিয়ে যদি আমি এখানে দেই it in the exhibition। এখন আমি তোমাকে এখানে অপশন দেব দুটি। কি করব, এটার অপশন দুটি দেব যে তুমি এটার fill in the gap পূরণ করবে। কি করবে, fill in the gap পূরণ করবে। আবারও বলছি, জাস্ট এটা তোমরা সকলে অ্যানসার করতে হবে তোমাকে, এবং তুমি অ্যানসার করতে পারবে। এখন দেখো এখানে যদি আমি দেই হ্যাং দিলাম, জাস্ট মনে করো উড হ্যাভ হ্যাং দিলাম, উড হ্যাভ হ্যাং। এরপর বি নাম্বারের অপশনে দিলাম আমি উইল হ্যাং, এখন তুমি কোনটিকে অ্যানসার নেবা, তুমি কোনটিকে এখানে রাইট অ্যানসার নেবা। লক্ষ্য করো, এটা তুমি কিভাবে বুঝবা, এটা মূল বোঝার বিষয় হচ্ছে, এটা আমাদের কোশ্চেন এসেছে কোথা থেকে, এটা প্রথমে জানো এটা এসেছে ইফ দেখে আমরা বুঝলাম এটা কন্ডিশনাল সেন্টেন্স। আর এখানে কোন কন্ডিশনাল সেন্টেন্স, এটা এখন আমাদেরকে জানতে হবে। এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, দেখো ইউ পেইন্ট, এখানে পেইন্টের সঙ্গে এটা কিন্তু আমাদের ভার্বের ভি2 না, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। কিভাবে বুঝলাম, তুমিও বুঝতে পারবে যদি ভার্বের ক্লাসটি তুমি পড়ে থাকো। যে পেইন্ট এটা কি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। সো এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর আমরা কি জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে এরপরে কি হবে, এরপরে সাবজেক্ট বসবে, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। সো এখানে কিন্তু উড হচ্ছে আমাদের হবে না, আমরা কি জানি রুলস অনুসারে, সো শ্যাল অথবা উইল বসাবো, এরপর ভার্বের বেস ফর্ম বসাবো। সো বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যদি আমি আরেকটি টেস্ট তোমাদেরকে দেই, ইফ দ্য প্রাইস ইজ লো, সো এরপরে কি, দ্য ডিমান্ড ড্যাশ। অর্থাৎ এই সেন্টেন্সটি তোমাদের এরকম অর্থ হবে যে দাম কম হলে কি হবে, চাহিদা বাড়বে। ইফ দ্য প্রাইস লো, এরপর কমা রয়েছে, দ্য ডিমান্ড ইজ কি হবে, ইনক্রিজ হবে। ইজ হবে না, এখানে দেখো লক্ষ্য করো এ নাম্বার অপশনে দিলাম ইজে দিলাম যে ইজ ইনক্রিজ, এরপর বি নাম্বার অপশনে দিলাম যে উইল ইনক্রিজ, কি উইল ইনক্রিজ। এখন তুমি কোনটিকে রাইট অ্যান্সার হিসেবে নেবে, ইজ কে নেবে অথবা উইল কে নেবে, কোনটিকে নেবা। লক্ষ্য করো এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমি কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে অবশ্যই উইল ইনক্রিজ হবে বা উইল বলবে, সাবজেক্টের পরে উইল, এরপরে ভার্বের বেস ফর্ম বলবে। সো এখানে যেহেতু উইল নেই, তাহলে এখানে উইল যেখানে থাকবে সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অবশ্যই। এখন তোমাদের কাজকে জানো, যেহেতু ফার্স্ট কন্ডিশন শেষ করলাম, এরপর সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনার আমি শেষ করি, ক্লাসটি তো শেষ করব। তবে এরপর তোমাদের কাজ হবে তোমার হাতে যে বইটি রয়েছে সেই বই থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। তুমি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে তত বেশি, আবার বলছি তত বেশি তুমি এগুলোতে এক্সপার্ট হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরপর দেখো আমি সেকেন্ড কন্ডিশনে চলে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশনারটিতে আমি খুব বেশি সময় তোমাদেরকে নেব না, সেটা হচ্ছে ইফ এর পর, যে ইফ এর পর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয় তা
কমার পরবর্তী অংশটুকু, কমার পরবর্তী অংশটুকু সাবজেক্ট হবে, এরপরে উড কুড মাইট, অথবা এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। সরি, যে উড বসতে পারে, সাবজেক্টের পরে উড বসতে পারে, অথবা কুড বসতে পারে, অথবা মাইট বসতে পারে, এরপরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে আরো একটি রুলস রয়েছে, সেটা হচ্ছে ইফ এর পর যদি কি থাকে, সাবজেক্ট থাকে, ইফ এর পর সাবজেক্ট যদি থাকে, এরপর যে ওয়ার থাকে, ওয়ার থেকে এরপরে এক্সেট্রা কিছু থাকতে পারে, এরপর লক্ষ্য করো কমা থাকবে, কমার পরবর্তীতে কি হবে, সাবজেক্ট বসবে, এরপরে উড বসতে পারে, কুড বসতে পারে, অথবা মাইট বসতে পারে। তিনটির যে কোনো একটিকে নিয়ে কি করতে হবে, এর পরবর্তীতে আমাদেরকে ভার্বের বেস ফর্ম করতে হবে। সেম আবারও যে রুলসটি রয়েছে সেটা হচ্ছে হ্যাডের পর যে সাবজেক্ট থাকে, এরপর যাই কিছু থাকুক না কেন, হ্যাডের বসলে এরপরে যাই কিছু থাকুক না কেন, তোমাদের কি করতে হবে, যে সাবজেক্ট উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম তোমাদেরকে বসিয়ে দিতে হবে। লক্ষ্য করো, তোমাকে যদি আমি এটি দিই যে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, যে জাস্ট ওয়েট করো, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, যে কি, যে ইফ ইউর সিস্টার আর ইনভাইটেড, এখানে লক্ষ্য করো ইফ রয়েছে মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, ইফ রয়েছে মানে এটা কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এরপর লক্ষ্য করো ইউর সিস্টার, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, ওয়ার ইনভাইটেড, ওয়ার ইনভাইটেড এটা কোন টেন্সে রয়েছে, লক্ষ্য করো তো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সে রয়েছে। আর আমি কি বলেছিলাম, কোথাও যে ওয়ার দেখতে পাও, ওয়ার দেখতে পাবা মানে সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেটা কি, সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আমি সর্বপ্রথম বলেছিলাম। এর বসাতে হবে, লক্ষ্য করো, এরপর হচ্ছে সাবজেক্ট বসবে, শি কেন এখানে হলো, ইউর সিস্টার এটা হচ্ছে মেয়ে, যে যেহেতু মেয়েকে বোঝাচ্ছে, গার্লকে বোঝাচ্ছে, সেই কারণে কি নিয়েছি, আমরা শিখে নিয়েছি। এরপরে উড নেব, উড কুড মাইট যে কোনো একটি নিতে পারি, এরপরে ভার্বের বেস ফর্ম। সো এইভাবে আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড কন্ডিশনারকে অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে সরাসরি টেস্টে যাচ্ছি, যে আমি সরাসরি তোমাদের টেস্ট দিচ্ছি, যেন তোমরা টেস্ট দেখে অ্যান্সার করতে পারো। যে ইফ আই ওয়ার, ইফ সরি ইফ আই ওয়ার, আইটা এখানে, আইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে, যেখানে আই বসে না কেন সেখানে কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। এরপর হচ্ছে আই, এরপর ফিল ইন দ্য গ্যাপ দিয়ে তোমাদেরকে একটি কোশ্চেন এভাবে আসতে পারে, যে এনিওয়ান অ্যাবাউট দিস, অ্যাবাউট, যে তোমার জায়গায় আমি হলে এই ব্যাপারে কি করতাম না, কাউকে বলতাম না। লক্ষ্য করো, আমি অপশন দিলে তুমি বুঝতে পারবে। অপশন আমি দিচ্ছি, সেটা দিলাম হচ্ছে আমি উডেন টেল, উডেন টেল দিলাম। এরপরে আমি তোমাদেরকে দিলাম এখানে বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে উডেন, ইউ এল, উডেন এন ডি, জাস্ট ওয়েট, উডেন কি হ্যাভ টোল। এখন এই দুটো অপশনের মধ্যে তোমাকে বেছে নিতে হবে, তুমি কোনটিকে রাইট অ্যান্সার হিসেবে বেছে নেবা। যে ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, এরপর কি আই, এরপর ফিল ইন দ্য গ্যাপ দিয়ে একটি কোশ্চেন তোমাদেরকে এসেছিল। এখন এই ফিল ইন দ্য গ্যাপে তুমি কি বসাবা, এই ফিল ইন দ্য গ্যাপে তুমি কি বসাবা বলো দেখি। অবশ্যই এটি তোমাদেরকে অ্যান্সার পাতে হবে। সেটা কি, ইফ যুক্ত সেন্টেন্স, কন্ডিশন সেন্টেন্সের এক্সাম্পল। সো এটা কি ওয়ার রয়েছে মানে সেকেন্ড কন্ডিশনার। আর আমরা কি জানি, যখন এতে থাকবে তারপরে উড, কুড মাইট, এরপর ভার্বের বেস ফর্ম নিতে হবে। এখানে লক্ষ্য, দুটি এক্সাম্পলের মধ্যে সরি অপশনের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে, নিঃসন্দেহে এ নাম্বার রাইট অ্যান্সার হবে, বিকজ উডের পরে কি রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে। এখানে উডের পরে কি রয়েছে, হ্যাভ রয়েছে। আমরা তো বলিনি হ্যাভ নিতে হবে, কোথাও কিন্তু রুলসে নেই যে হ্যাভ নিতে হবে, সো হ্যাভ আমাদের হবে না। এরপরে আমি তোমাদেরকে আরেকটি টেস্ট দিচ্ছি, জাস্ট ওয়েট করো, এটা একটু নিচে দিতে থার্ড কন্ডিশনার, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এরপর লক্ষ্য করো, যদি বলি ইফ আই রিজ, সিএস রিজ, এরপর হচ্ছে কমা, সরি
এখানে এখানে আমি গ্যাপ দিচ্ছি, ফিল ইন দ্য গ্যাপ এখানে দিচ্ছি। এরপরে হচ্ছে কমা দিয়ে আমি দিলাম I would travel কি I would travel around the world, around the world। এখন লক্ষ্য করো এখানে হচ্ছে আমি দুটো অপশন দেবো তোমাদেরকে। একটি অপশন ধরো যে আমি দিলাম এখানে কি ওয়াজ ব্যবহার করবা, অথবা বি নাম্বার অপশন দিলাম এখানে কি ওয়্যার ব্যবহার করবা। জাস্ট এই দুটি অ্যান্সারের মধ্যে আশা করে রাইট অ্যান্সারটি তোমরা খুঁজে পাবা। লক্ষ্য করো আশা করে রাইট অ্যান্সারটি খুঁজে পাবা যে ইফ আই ড্যাশ রিচ, আমি যদি কি হতাম, আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি কি করতাম, আমি বিশ্ব ভ্রমণ করতাম। যে বিশ্ব ভ্রমণ আমি তখন করতাম আমি ধনী হলে। এখন দুটো অপশনের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। আর তার আগে কি নেবে এটা পরের কথা, তার আগে কোথা থেকে কোশ্চেনটা এসেছে। ইফ যুক্ত সেন্টেন্স মানে বারবার বলছে কন্ডিশনাল, সেটা কন্ডিশনাল সেন্টেন্স। আর এতক্ষণ আমরা দেখলাম যে কমার পরবর্তীতে গ্যাপ থাকে, কমার পরবর্তীতে কি থাকে, গ্যাপ থাকে। সো এখন রয়েছে প্রথমে গ্যাপ রয়েছে। এরকম কোশ্চেন দেখলে ঘাবড়ে যাবে না, কেননা এটা ইজি কোশ্চেন। সেটা হচ্ছে তখন লক্ষ্য করবা যে কমার পরবর্তী অংশটি এটা কোন টেন্সে থাকতে পারে, বা এটা আমাদের কোন কন্ডিশনের নিয়ম মানতে পারে। যে কন্ডিশন নিয়ম মানবে সেই কন্ডিশনার অনুযায়ী আমরা পূর্বের গ্যাপ বা পূর্বের অংশটুকুকে কি করব, আমরা অ্যান্সার করব। সো পরবর্তী অংশে সাবজেক্ট রয়েছে, উড রয়েছে, ট্রাভেল, ভার্বের বেস ফর্ম রয়েছে। কি রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে। অ্যারাউন্ড হচ্ছে আমাদের প্রিপজিশন দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। সো এটা হচ্ছে প্রিপজিশন আর ভার্বের বেস ফর্ম। সো আমরা কোন কন্ডিশনে পড়েছি, উডের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে পড়েছি আমরা। আর সেকেন্ড কন্ডিশনার হলে এখানে কি বসাবো, আয়ের সঙ্গে ওয়াজ বসাবো না, আমরা ওয়ারকে নেব। কি নেব, ওয়ারকে রাইট অ্যান্সার হিসেবে নেব। কারণ আমরা কি জেনেছি, সেকেন্ড কন্ডিশনারে যদি কোনো ভার্বকে বসাতে হয় বা ওয়াজ এবং ওয়ারকে বসাতে হয় সেখানে অবশ্যই ওয়ারকে নেব। আর ওয়ার মানেই হচ্ছে আমাদের কি, ওয়ার মানেই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনার। ওয়ার মানে কি, ওয়ার মানেই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড কন্ডিশনার। এরপর আমি চলে যাচ্ছি থার্ড নাম্বার কন্ডিশনাল সেন্টেন্সে। থার্ড নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই তোমরা প্যাটার্নটি বুঝে গেছো সবগুলো কন্ডিশনাল সেন্টেন্সের বা কন্ডিশনার গুলো কিভাবে গঠিত হয়। আশা করি এটির আনসার সবচেয়ে ইজিলি পারবা তুমি। আর অবশ্যই বলছি ক্লাসটি শেষ করে অবশ্যই কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে এই বিষয়ে তুমি এক্সপার্ট হয়ে উঠবা। এখন দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তখনই হবে যখন ইফের পরে কি থাকবে, হ্যাড প্লাস ভি3 থাকবে এরপরে, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3। এটা যদি কখনো থাকে তাহলে কি করতে হবে, কমার পরবর্তী অংশে সাবজেক্ট নিতে হবে, এরপরে উড মাইট নিতে হবে, এরপরে হ্যাভ, এরপরে ভার্বের ভি3 বসবে। এরপর কি বসবে, ভার্বের ভি3 বসলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। লক্ষ্য করো এরপর হচ্ছে আমাদের যে বিষয়টি, এক্সাম্পলটি তুমি চাইলে দেখে নিতে পারো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি অ্যান্সার করতে পারবে। এখানে হচ্ছে হ্যাড দেওয়া রয়েছে। হ্যাড মানে আমরা যে সেকেন্ড কন্ডিশন হতে পারে, থার্ড কন্ডিশন হতে পারে। সেটা হচ্ছে হ্যাডের পরে যে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের ভি3 থাকলে, আর যদি সাবজেক্টের পরে যে ভার্বের ভি3 না থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনার। সো বিন হচ্ছে আমাদের ভার্বের ভি3, বিন। সো বি থেকে এসেছে বিন। সো বিন হচ্ছে আমাদের কি, বিন হচ্ছে আমাদের ভার্বের ভি3। সো এরপরে অবজেক্ট রয়েছে যে, এখন লক্ষ্য করো হ্যাড আই বিন দিস, সো আই উড হ্যাভ হেল্প হার, যে আমি ধনী হলে তাকে সাহায্য করতাম। এটা কি রয়েছে, থার্ড কন্ডিশন রয়েছে বিধায়, এর পরবর্তী কি নেওয়া রয়েছে, সাবজেক্ট নেওয়া হয়েছে, কমার পরবর্তীতে উড হ্যাভ হেল্প, যে এটা হচ্ছে ভার্বের ভি3। দেখি এটা হচ্ছে ভার্বের ভি3, যে ভার্বের পার্টিসিপল ফর্মকে এখানে নেওয়া হয়েছে।
জাস্ট এই এক্সাম্পল গুলো তুমি দেখে নেবা। আমি সরাসরি কি যাচ্ছি, আমি সরাসরি টেস্টে যাচ্ছি। আমি সরাসরি তোমাকে দুটি টেস্ট দিচ্ছি, আশা করি এখান থেকেই অ্যান্সার। সেটা হচ্ছে হ্যাড আই সিন হিম দেয়ার। জাস্ট লক্ষ্য করো, এরপরে কমা দিয়ে আমি এখানে তোমাদেরকে দিলাম যে এখানে কি বসাবা। হ্যাড আই সিন, জাস্ট আইটা ক্যাপিটাল লেটারে দেব। এখন এখানে আমি অপশনে দিচ্ছি তোমাদেরকে, এখানে কি দিচ্ছি, এখানে এ নাম্বার ধরো অপশনে দিলাম যে আই উড, জাস্ট ওয়েট, আই উড হ্যাভ টক, যে টকের সঙ্গে আমি কি দেবো, টক ইডি যোগ করবো টু হিম। এখানে এ নাম্বার অপশনে দিলাম, অথবা এরপর বি নাম্বার অপশনে দিতে পারি আই উইল টক টু হিম। এখানে তুমি কোনটিকে অ্যান্সার করবা, যে দুটির মধ্যে যে কোনো একটিকে তোমাকে রাইট অ্যান্সার হিসেবে বেছে নিতে হবে। আশা করি অ্যান্সার করতে। দেখো হ্যাডের পর কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, এরপর হচ্ছে আমাদের ভার্বের ভি3 রয়েছে। সো এটা তার মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এটি, সেই অনুযায়ী আমরা বসাবো। এরপর কি নেব, এখানে এখানে হচ্ছে আমরা নেব হচ্ছে সাবজেক্ট নেব, এরপর উড হ্যাভ নেব, উড হ্যাভ, এরপরে ভার্বের ভি3, যে ট্রকের, এটা হচ্ছে ট্রক কথা বললাম। সো এটার ভার্বের ভি3 ইডি যোগ করলে কিন্তু ভার্বের ভি3 হয়ে যাচ্ছে। সো এই অংশটা কোথায় রয়েছে লক্ষ্য করো, এ নাম্বার অপশনে রয়েছে। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরকম চাইলে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বা এইভাবে পড়লে জাস্ট একটু প্র্যাকটিস করলে কন্ডিশনাল সেন্টেন্সটি তোমার কাছে ইজি মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি বলবো এখানে শেষ করব, তার আগে আরেকবার বলবো যে এই গঠনগুলো অবশ্যই মুখস্থ করে নেবা, তাহলেই তোমার কাছে কন্ডিশনাল সেন্টেন্সটি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট এগুলো মুখস্থ করে তারপরে বিগত বছরের কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ কন্ডিশনাল সেন্টেন্স থেকে 100% কোশ্চেন তুমি কম পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলটের সাথেই থাকো।